আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমরা অতিথি হিসেবে পেয়েছি যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে বাংলাদেশের ক্রিকেট প্রেমী মানুষেরা খুব একটা উৎকণ্ঠা, উদ্বেগ এবং চিন্তার মধ্যে আছে। কেন আছে? যে আর মাত্র কয়েকটা দিন পর বিশ্বকাপ শুরু হচ্ছে ভারতে, এবং এই বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশ গত 1-1.5 বছর থেকে নিরলস চেষ্টা করার পর তারা বিশ্বকাপে কোয়ালিফাই করেছে। আপনারা জানেন যে বিশ্বকাপ যারা নিয়ন্ত্রণ করে তাদের সর্বোচ্চ সংস্থার নাম হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল, আইসিসি। তো এই আইসিসিতে সাম্প্রতিক সময় যা হয়ে গেল বাংলাদেশকে নিয়ে, তা দেখে বাংলাদেশের আসিফ নজরুলের লজ্জা না হলেও বাংলাদেশে মুক্ত বুদ্ধির বিশ্ববিবেকের সাথে যারা তাল মিলিয়ে চলে, যারা মানুষকে মানুষ মনে করে, ওই শুয়োরদেরকে বাদ দিয়ে তাদের জন্য লজ্জার, অপমানের এবং আত্মহত্যার। আপনি দেখেন, বাংলাদেশ ভারতে গিয়ে খেলবে না, কারণ বাংলাদেশের সাথে ভারতের কোনো যুদ্ধ হয়নি। পাকিস্তান 3-4 বার ভারতের সাথে যুদ্ধ করেছে। এই গত বছরও তেহেলগ্রাম হত্যাকাণ্ড নিয়ে, সন্ত্রাসী হামলা নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়ে গেল। সেই যুদ্ধের পরও পাকিস্তান ভারতে খেলতে যাচ্ছে। আর পাকিস্তানকে যে আসিফ নজরুল, বাংলাদেশের এই জঙ্গি গোষ্ঠী, এই ডক্টর ইউনূসের জঙ্গি বাহিনী সকাল বিকাল আব্বা ডাকে, সেই পাকিস্তানও ভারতে খেলতে যাচ্ছে। কিন্তু পাকিস্তানের এই জারজ সন্তানরা ভারতে খেলতে যেতে বাংলাদেশের ক্রিকেট প্রেমী খেলোয়াড়দেরকেও দিতে চায় না, আর ক্রিকেট প্রেমী মানুষদেরকেও বিশ্বকাপ খেলা দেখতে দিতে চায় না। গতকাল ভোটাভুটি হলো, মানে বাংলাদেশ তো মনে করছে পুরো বিশ্ব জয় করে ফেলছে। আসিফ নজরুল যেভাবে ফুটবলে কিক করে, মনে হয় যেন এইভাবে কিক করে পুরো বিশ্বটাকে উল্টিয়ে ফেলেছে। তো আসিফ নজরুল কি হলো কালকে 15টি সদস্য রাষ্ট্র যারা ওয়ার্ল্ড কাপ খেলে, ওয়ার্ল্ড কাপ ক্রিকেট যারা খেলে, তারা ভোটাভুটি করলো। আমাদের প্রতিবেশী শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তান, ভারত, নেপাল, তারাও কিন্তু ভোট দিয়েছে। ভোট দেওয়ার পরে আসিফ নজরুলের আব্বার দেশ শুধু পাকিস্তান ছাড়া 15টি দেশের মধ্যে 14টি দেশ বাংলাদেশের বিরুদ্ধে ভোট দিয়েছে, এবং বিশ্বের সভ্য মানুষদের 14টি দেশ মনে করে ভারত একটি নিরাপদ রাষ্ট্র, শুধু বাংলাদেশের জন্য নয়, সারা পৃথিবীর জন্য। গত ক্রিকেট জীবনে ভারতে কখনো পৃথিবীর কোনো খেলোয়াড় ওয়ার্ল্ড কাপ খেলতে গিয়ে, এশিয়া কাপ খেলতে গিয়ে বা অন্য কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে গিয়ে আক্রান্ত হয়নি। তার মানে হচ্ছে ভারতের একটা ক্লিন শিট। বাংলাদেশকে ভারতে খেলতে যেতেই হবে, এই ছাড়া আর কোনো পথ বাংলাদেশের জন্য বিকল্প হিসেবে রাখেনি। আমাদের দেশে যেই সব বেজরমারা বলতো আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান, তোদের সেই তালেবান ভাইয়েরাও তোদের বিরুদ্ধে ভোট দিয়েছে। সুরেরা বুঝলে এখন বোঝ, না বুঝলে বাংলাদেশ থেকে আফগানিস্তান, পাকিস্তানে যাওয়ার চেষ্টা কর। বাংলাদেশের মানুষ বুঝে গেছে, তোরা এসছিস নিজেদের পেট মোটা করবি, শরীর মোটা করবি, এবং এই বাংলাদেশটাকে লুটে পুটে খেয়ে এটাকে একটা জাহান্নাম বানিয়ে যাবে। শেখ হাসিনার জমানায় বাংলাদেশ ক্রিকেটের প্রভূত উন্নতি হয়েছে, সেটাকেও ধ্বংস করতে হবে। কালকে এই বিড়ি বিক্রেতা, এই বিড়ির কারিগর বলল কি, আমরা যে পদ্মা সেতু করেছি, এটা না করলে বাংলাদেশে আমরা 10 টাকা করে কম দামে চাল খেতে পারতাম। কেমন বাটপারের বাটপার! আপনি চিন্তা করি দেখেন, আজকে আমিনুল ইসলাম বুলবুল বলছেন আমরা একটি মিরাকলের আশায় আছি। 14টি রাষ্ট্র, 15টির মধ্যে 14টি রাষ্ট্র তোমাদের বিরুদ্ধে ভোট দেওয়ার পরও আমিনুল ইসলাম বুলবুল তোমরা কিসের মিরাকলের আশা করো?
মানে একটা বুদ্ধিভিত্তিক দেশ, একটা বুদ্ধিভিত্তিক চিন্তার মানুষ কি করে এই রকম অবাস্তব কথা বলে? আসিফ নজরুল, আসিফ নামে আরেকটা ক্রিয়া উপদেষ্টা ছিল, ওই বাটপার, সোর, বদমাশ, জঙ্গি, এই দুইটা মিলে ডক্টর ইউনূসকে এটাতে বাধ্য করিয়েছে। না হলে ক্রিকেট কি, ক্রিকেট কয় বলে এক ওভার হয়, কিভাবে মারলে ছক্কা হয়, ডক্টর ইউনূসের এইসব জানার সুযোগ নাই। তার চিন্তা ভাবনা হলো গরিবের কিভাবে শোষণ করে গরিবের টাকা এনে সুদ খেতে পারে, এর বাইরে ডক্টর ইউনূসের কোনো চিন্তা ছিল না। এই ভিন্ডিকটিভ নেচারের, এই অ্যাবনর্মাল এই মানুষটি যখন বাংলাদেশের ক্ষমতায় বসেছে, অর্থনীতিতে ধস নেমেছে, আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন কোনো কাজ করার সুযোগ পাচ্ছে না, ক্রিকেট উচ্ছন্নে গেছে, সমাজ রাজনীতি সবকিছু মাটির সাথে মিশে গেছে। এখন এই দেশটিকে শুরু করতে হবে আবার নতুন করে, দেশপ্রেম জাগতে হবে। এই সব পাগলা কুকুরদেরকে পাগলা গারদে পাঠাতে হবে। পাগলা গারদে যদি এই পাগলা কুকুরদেরকে পাঠানো না যায়, তাহলে এই দেশ, এই সমাজ মুক্ত হবে না, এই সমাজের মানুষ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আপনি কি বুঝতে পারছেন কতটা হিউমিলিয়েশন বাংলাদেশের জন্য? 15টি দেশের মধ্যে 14টি দেশ বাংলাদেশের বিরুদ্ধে ভোট দিয়েছে। 15টির মধ্যে 14টি দেশ। চিন্তা করে দেখেন, যেই বাংলাদেশ পুরো পৃথিবীর কাছে, আইসিসির কাছে দাবি করতে চেয়েছিল যে আমাদের দাবিটি বৈধ, বাংলাদেশ যদি ভারতে খেলতে যায় বাংলাদেশের খেলোয়াড়েরা আক্রান্ত হবে। ভারতের এই বাংলাদেশের পক্ষে কিন্তু পাকিস্তান ভোট দেয়নি, পাকিস্তান ভোট দিয়েছে ভারতের বিপক্ষে। কারণ পাকিস্তান ভারত শত্রু রাষ্ট্র, যার কারণে ভারতের বিরুদ্ধে ভোট দেওয়াই হচ্ছে পাকিস্তানের কাজ। কিন্তু এই ছাড়া বাংলাদেশ তার পাশে একটি দেশও পায়নি। তার মানেটা কি দাঁড়িয়েছে? এখন বাংলাদেশ যদি এবারে ওয়ার্ল্ড কাপে খেলতে না যায়, আমি আগেও বলেছি অন্তত 5 জন খেলোয়াড় আছে যাদের জীবনে একবারে বিশ্বকাপ ক্রিকেট খেলার সুযোগ এসছে। এরপরে বয়সের কারণে, ফর্ম না থাকার কারণে এবং নানাবিধ রাজনৈতিক, সামাজিক, আর্থসামাজিক প্রেক্ষাপটে এবং ভবিষ্যতে আরো ভালো খেলোয়াড় আসার প্রেক্ষাপটে এই খেলোয়াড়রা জীবনে কোনোদিন আর ওয়ার্ল্ড কাপ, টি-20 খেলার সুযোগ পাবে না। তাহলে আপনি খেয়াল করে দেখেন, শুধুমাত্র দেশের জন্য নয়, যেই খেলোয়াড় যার জীবনের স্বপ্ন ছিল এটা, সেই স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে না। আপনারা একসময় জানেন যে জিম্বাবুয়ে পৃথিবীর ক্রিকেটে টপের দিকে ছিল, টপ 10, টপ 5 যদি বলা হতো, যে জিম্বাবুয়ের এন্ডি প্লাওয়ার, গ্র্যান্ড প্লাওয়ার, হিথ স্ট্রিক, এদের নাম কে শুনে নাই? জিম্বাবুয়ের বুলাওয়ে টেস্ট হতো। জিম্বাবুর ক্রিকেট পৃথিবীকে ডমিনেন্ট একটা ক্রিকেট টিম ছিল পৃথিবীতে। সেই ক্রিকেট টিম রাজনীতির জাতাকলে পড়ে ধ্বংস হয়ে গেছে। বহু ক্রিকেটার দেশ ছাড়তে হয়েছে। এই হিথ স্ট্রিকের মতো খেলোয়াড়ের যে বাগান বাড়িটারি, সেগুলা ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। সেই জায়গায় জিম্বাবুয়ের ক্রিকেট যে পতিত হয়েছে আজকে পর্যন্ত, এখন জিম্বাবুয়ের ক্রিকেট এখনো উঠে দাঁড়াতে পারেনি। বাংলাদেশ ক্রিকেটকেও ঠিক একই চেষ্টা করা হচ্ছে। সাকিব আল হাসান বিশ্ব ক্রিকেটের 1 নম্বর খেলোয়াড় ছিল, দীর্ঘদিন 5-6 বছর পর্যন্ত টানা 1 নম্বর অলরাউন্ডার ছিল। সাকিব বাংলাদেশ ক্রিকেটকে যা দিয়েছে, এই আসিফ নজরুল, এই ডক্টর ইউনূস, এই হারামজাদারা বাংলাদেশকে কিছুই দিতে পারে নাই। সেই সাকিব আল হাসান মিথ্যা মামলা নিয়ে পৃথিবীর দেশে দেশে ঘুরে বেড়াচ্ছে, নিজের দেশে পর্যন্ত যাইতে পারে না। নিজের দেশের খেলোয়াড়কে যে দেশ সিকিউরিটি দিতে পারে না, সেই দেশ ভারতের কাছে সিকিউরিটি চায়। এই ভারত কি তোদের আব্বারে যে তোকে ভারত সিকিউরিটি দিবে? তোরা তোদের নিজেদের খেলোয়াড়কে সিকিউরিটি দিতে পারিস না, ভারতের কাছে সিকিউরিটি এর চেয়ে বেশি চাস কেন? অসভ্যদের লজ্জা নেই, শরম নেই, চক্ষু নেই। এই সকলখোররা শুধু দেশটাকে শেষ করছে না, এই দেশের ক্রিকেটটাকেও শেষ করে দিচ্ছে। এখন আপনারা আজকে দেখবেন বিকালবেলায় নতুন কি কাহিনী হতে পারে? নতুন একটা কাহিনী আসতে পারে যে ঠিক আছে, ভারত যেহেতু বাংলাদেশের জন্য নিরাপদ না, আমাদের খেলোয়াড়রা কলকাতায় হেলিকপ্টার নিয়ে, উড়োজাহাজ নিয়ে যাবে, ওখান থেকে ডাইরেক্ট খেলার মাঠে যাবে, খেলে আবার চলে আসবে।
এইরকম একটা সিদ্ধান্ত আসার সমূহ সম্ভাবনা আছে। কেননা ক্রিকেটাররা ক্রিকেট খেলতে চায়, ক্রিকেটের সাথে যারা জড়িত তারা ক্রিকেট খেলার পক্ষে, শুধু বিপক্ষে হচ্ছে এই আসিফ লুচ্ছা, এই ডক্টর ইউনূস সুদখোর বাটপার, এবং ওই যে আরেকটা আগে মন্ত্রী ছিল এটা, আর আমাদের কুমিল্লার আরেক বাটপার আসিফ আকবর। তিনটা আসিফ, আপনি খেয়াল করে দেখেন, এই তিনটা আসিফ মিলে বাংলাদেশ ক্রিকেটটাকে জবই করে দিচ্ছে। এক হলো আসিফ নজরুল, যেটা লুচ্চা, পরনারীর প্রতি লিপ্সা বেশি সেটা। আরেকটা হচ্ছে আসিফ আকবর, আরেকটা হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এই তিন আসিফ মিলে বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করে দিয়েছে। এখন এই ধ্বংসের হাত থেকে রক্ষা করার দায়িত্ব বাংলাদেশের মানুষকে রাস্তায় নেমে আসতে হবে, ক্রিকেট বাঁচাতে হবে, বাংলাদেশের মানুষকে সোচ্চার হতে হবে, এবং ক্রিকেট প্রেমী যেই সব পরিচালক পরিষদে রয়েছেন, যারা নীতি নির্ধারণীতে আছেন, তারা এই বাটপারদের উপরে প্রেসার ক্রিয়েট করতে হবে। তা না হলে জিম্বাবুয়ের মতো বাংলাদেশের ক্রিকেটও কোরবানি হয়ে যাবে। আপনারা বোঝেন, 14টি দেশ যারা বাংলাদেশের বিপক্ষে ভোট দিয়েছে, তারা কিন্তু এই 14টি রাষ্ট্র বাংলাদেশের সাথে আগামী 1 বছর কোনো টি-20 খেলবে না। কারণ বিশ্বকাপের পরে যারা নির্ধারিত হবে, তারাই বিশ্বকাপের সাথে যারা জড়িত, তারাই কিন্তু একটি দেশের সাথে আরেকটি দেশ, আরেকটি দেশের সাথে আরেকটি দেশ খেলবে। এবং বাংলাদেশ যদি না খেলে, আগামীকাল আপনারা খবর পাবেন সেখানে এই স্কটল্যান্ডকে স্থলাভিষিক্ত করা হতে পারে। তাহলে স্কটল্যান্ড যদি স্থলাভিষিক্ত হয়, তাহলে বিশ্বকাপ খেলুড়ে দেশগুলোর মধ্যে যে ক্রিকেট, আন্তর্জাতিক ক্রিকেট, টি-20 ক্রিকেট পরবর্তী সময়ে যে গেমগুলো হবে, সেগুলো তাদের মধ্যে এক্সচেঞ্জ হবে। বাংলাদেশ ছাগলের 3 নম্বর বাচ্চা, 1 বাচ্চা 2 বাচ্চা দুধ খাবে, আর 3 নম্বর বাচ্চা দেখে দেখে মোছে তা দেবে। বাংলাদেশ এখন পতিত স্বৈরাচার, একটা কি বলবো, বাংলাদেশ এখন পেশিবাদ যাকে বলে, পেশিবাদ শব্দটা তাদের মুখে বারবার শুনবেন, কিন্তু পেশিবাদ হচ্ছে তারা। বাংলাদেশের মানুষ ক্রিকেট খেলতে চায়। হাদিদের মতো অসভ্য যারা, তারা এই ন্যারেটিভটা ভারত বিরোধী তৈরি করেছে। আজকে আপনারা জানেন, ভারত কিন্তু তার ভিসা বন্ধ করে রেখেছে বাংলাদেশিদের জন্য। শুধুমাত্র সিরিয়াস অসুস্থ মানুষ তারা আর কাউকে ভিসা দিচ্ছে না। আজকে যদি ভারত যদি ভিসা খোলে, আগামীকাল 3 লক্ষ অ্যাপ্লিকেশন ডিসপোজ করতে হবে। প্রতি বছর 30 লাখ মানুষ ভারতে চিকিৎসার জন্য, বেড়ানোর জন্য, বাজারের জন্য যায়। ভারতের ডিজেল ভালো লাগে, ভারতের চাল ভালো লাগে, তেল ভালো লাগে, ভারতের চিনি ভালো লাগে, ভারতের পেঁয়াজ খেতেও ভালো, ভারতের গরুর কোরবানি দিয়ে গোশত খাইতেও ভালো। এই যে ট্রাম্প প্রশাসনে দক্ষিণ এশিয়া অঞ্চলে এই পরিবর্তনগুলো যখন গত কয়েক মাসে সাধিত হয়েছে, তখন দিল্লিতে, মার্কিন যুক্তরাষ্ট্রে এবং বাংলাদেশের ভেতরে অনলাইনে অফলাইনে আওয়ামী লীগ নেতাদের সঙ্গেও মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি যোগাযোগ করেছে। ব্রেন ক্রিস্টেনসেন এটা নিয়ে কোনো রাগঢাক করেন নাই। তিনি বলেছেন, ক্ষমতায় থাকুক বা না থাকুক, সবার সঙ্গে কথা বলার আমাদের দীর্ঘ ইতিহাস রয়েছে। এবং ক্রিস্টেনসেন মনে করিয়েছেন যে এখানে রাজনৈতিক পরিসরের সব দিক থেকেই 20 বছর ধরে আমার বন্ধু রয়েছে। তিনি যেহেতু বারবার ঢাকায় কাজ করেছেন, কাজেই তিনি বলছেন 20 বছর ধরে এই বাংলাদেশের সকল রাজনৈতিক পরিসরে তার বন্ধু রয়েছে। ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন, যেমনটা প্রত্যাশা করা হয়েছিল এবং ধারণা করা যাচ্ছিল, ঢাকায় পৌঁছেই এই বার্তা সুস্পষ্ট করা শুরু করেছেন। কোনো বিশেষ রাজনৈতিক দলের পক্ষে তারা অবস্থান নেবেন না, সকল রাজনৈতিক দলের সঙ্গেই তারা যোগাযোগ রক্ষা করবেন। এবং দ্বিতীয়ত, সবচেয়ে গুরুত্বের সঙ্গে যে বিষয়টি তিনি স্পষ্ট করছেন, যে অ্যাসাইনমেন্ট তার জন্য অক্টোবরে মার্কিন সেনেটে তাকে নিয়োগ করবার জন্য যে শুনানি অনুষ্ঠিত হয়েছিল, সেখানেই পরিষ্কার করা হয়েছিল, সেটি তিনি খুব স্পষ্ট করে পরিষ্কার করছেন। সেটা হচ্ছে চীনের সঙ্গে অতিরিক্ত মাখামাখি এবং চীনের সঙ্গে কোনো রকম সামরিক সহযোগিতার বিষয়টা ট্রাম্প প্রশাসন বা মার্কিন যুক্তরাষ্ট্র সহ্য করবে না।
মার্কিন যুক্তরাষ্ট্র, ট্রাম্প প্রশাসন আমেরিকা ফার্স্ট বলতে কি বোঝায় সে কথা তিনি স্পষ্ট করেছেন গণমাধ্যমের কয়েকজন কর্মীর সঙ্গে এক সাক্ষাৎকারে ঢাকায় এসে 21শে জানুয়ারি তারিখে, এবং সেখানে তিনি এ কথাটা বিশেষভাবে উল্লেখ করেছেন যে বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেকগুলো ক্ষেত্রে যোগাযোগ হতে পারে, সহযোগিতা হতে পারে এবং একটা সম্পর্ক উন্নয়নের সুযোগ আছে, এবং সেটা বলতে গিয়ে ট্রাম্প প্রশাসনের নিয়োগকৃত এই উচ্চপদস্থ কর্মকর্তা উল্লেখ করেছেন যে বাংলাদেশের সঙ্গে একসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র যা যা নিয়ে কাজ করতে আগ্রহী সেগুলো হচ্ছে অর্থনীতি, বাণিজ্য, ব্যবসা, নিরাপত্তা। আপনাদের আমি বরাবর বলেছি যে নিরাপত্তা, এই অঞ্চলের নিরাপত্তা, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব সেই নিরাপত্তা বলয়ে বজায় রাখা এবং বাণিজ্য, অর্থনীতি এবং ব্যবসা 3 ভাগে ভাগ করেছেন বটে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত, কিন্তু আসলে এই ব্যবসা বাণিজ্যই মূল লক্ষ্য ট্রাম্প প্রশাসনের, এবং সেক্ষেত্রে তারা নিরাপত্তার সঙ্গেও এই ব্যবসা বাণিজ্য অর্থনীতির বিষয়টাকে একেবারে ওতপ্রোতভাবে দেখে এবং এটা নিয়ে তাদের কোনো রাগ ঢাক নাই। ট্রাম্প প্রশাসন বা প্রেসিডেন্ট ট্রাম্প পুরো পৃথিবীকে যেভাবে পরিচালনা করতে চাইছেন, গত কিছুদিনের ভেনেজুয়েলার ঘটনা যদি নজর করে থাকেন, ইরানের সঙ্গে তার মন্তব্য বা তার অবস্থান সেগুলোর দিকে যদি নজর করে থাকেন, কিংবা গ্রিনল্যান্ড নিয়ে এখন যা চলছে সেসবে নজর রাখলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে বাণিজ্য, ব্যবসা, অর্থনীতি মার্কিন যুক্তরাষ্ট্রের এসব স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে, আর মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা তৈরি হবে। আপনি মার্কিন প্রভাব বলয়ের বাইরে গিয়ে চীনের সঙ্গে, মানে তার যাতে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয় এমন কারো সঙ্গে, চীন বা রাশিয়ার সঙ্গে বেশি মাখামাখি করবেন, মার্কিন যুক্তরাষ্ট্র প্রয়োজনে যে কোনো ব্যবস্থা নিয়ে সেটা ঠেকাবে। মার্কিন যুক্তরাষ্ট্র মুখিয়ে আছে অন্তর্বর্তীকালীন সরকারের অবসানে একটা নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে। সেই বার্তাগুলো যেমন দেওয়া হয়েছিল, তেমনি কিন্তু এ বার্তা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে পরিষ্কারভাবে ব্রেন ক্রিস্টেনসেন দিয়েছিলেন যে তারা সকল রাজনৈতিক দলের সঙ্গেই আলাপ করবেন। গণমাধ্যম কর্মীদের সঙ্গে যে সাক্ষাতে তিনি তার অবস্থান ব্যাখ্যা করতে সাংবাদিকদের ডেকেছিলেন, সেখানে তিনি স্পষ্ট করে বলেছেন যে তারা সকল রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখতে আগ্রহী। বাংলাদেশে কে নির্বাচিত হবে, কে বাংলাদেশে পরবর্তী নির্বাচিত সরকার হিসেবে দায়িত্ব নেবে, এটা বাংলাদেশের জনগণের সার্বভৌম সিদ্ধান্ত এবং এটা শুধুই বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত, তাতে অন্য কোনো দেশের কিছু বলার অধিকার নাই। তবে আপনারা জানেন আমরা সবার সঙ্গে কথা বলি, মানে কোনো রাগঢাক করেন নাই, কারণ আমি আপনাদের বলছিলাম যে এই যে ট্রাম্প প্রশাসনে দক্ষিণ এশিয়া অঞ্চলে এই পরিবর্তনগুলো যখন গত কয়েক মাসে সাধিত হয়েছে, তখন দিল্লিতে, মার্কিন যুক্তরাষ্ট্রে এবং বাংলাদেশের ভেতরে অনলাইনে অফলাইনে আওয়ামী লীগ নেতাদের সঙ্গেও মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি যোগাযোগ করেছে। ব্রেন ক্রিস্টেনসেন এটা নিয়ে কোনো রাগঢাক করেন নাই। তিনি বলেছেন ক্ষমতায় থাকুক বা না থাকুক সবার সঙ্গে কথা বলার আমাদের দীর্ঘ ইতিহাস রয়েছে, এবং ক্রিস্টেনসেন মনে করিয়েছেন যে এখানে রাজনৈতিক পরিসরের সব দিক থেকেই 20 বছর ধরে আমার বন্ধু রয়েছে। তিনি যেহেতু বারবার ঢাকায় কাজ করেছেন, কাজেই তিনি বলছেন 20 বছর ধরে এই বাংলাদেশের সকল রাজনৈতিক পরিসরে তার বন্ধু রয়েছে। তবে আমরা অঙ্গীকারাবদ্ধ যে 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে যেই জয়ী হোক না কেন তার সঙ্গেই আমরা কাজ করব। কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, অন্তর্বর্তীকালীন সরকারকে সরিয়ে একটা নির্বাচিত সরকার আসবে, এটার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র একরকম মুখিয়ে আছে। তার একটা বিরাট কারণ অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে চীনের যে অতিরিক্ত মাখামাখি, মানে মার্কিন রাষ্ট্রদূত আসার 2 দিন আগেও এই যে অন্তর্বর্তীকালীন সরকার, যে তার যখন আর মেয়াদ বাকি 1 মাসের কিছুমাত্র বেশি সময় 608 কোটি টাকার একটা চুক্তি সই করেছে চীনের সঙ্গে সামরিক ড্রোন কারখানা স্থাপনের।
এর আগে আগেই পাকিস্তানে গেছে বাংলাদেশের বিমান বাহিনী প্রধান, সেটাও জানুয়ারি মাসেই বাংলাদেশের বিমান বাহিনী প্রধান সেখানে গিয়ে পাকিস্তান থেকে এক বহর এমন বিমান কেনবার একটা প্রতিশ্রুতি দিয়ে এসেছেন, JF-17 যুদ্ধ বিমান, যেই JF-17 পাকিস্তান এবং চীন মিলে যৌথ কারিগরি সহায়তায় তৈরি করে। এবং এর আগে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার যিনি সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল, তিনি গিয়ে চীনের থেকে 20টি যুদ্ধ বিমান কেনার একটা আলোচনা করে এসেছিলেন। অক্টোবরে ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে যখন শুনানি অনুষ্ঠিত হয়েছিল মার্কিন সেনেটে, সেনেটররা তাকে প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশে যা চলছে, কমিউনিস্ট চীনের সঙ্গে সামরিক সহযোগিতা বৃদ্ধির যে ঝোঁক দেখা যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের, তিনি এ বিষয়ে কি করবেন। ব্রেন্ট ক্রিস্টেনসেন অক্টোবর মাসেই বলে এসেছিলেন তারা অপেক্ষা করছেন বাংলাদেশে দ্রুত একটা নির্বাচিত সরকার আসবে, আর এসেই তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে বোঝাবেন যে একটা গুরুতর ঝুঁকি আছে চীনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধির, মার্কিন যুক্তরাষ্ট্রকে রুষ্ট করে। ঠিক এভাবেই তিনি ব্যাপারটা সাংবাদিকদের সামনে তুলে ধরেছেন ঢাকায় এসে, যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পরামর্শ ছাড়া সামরিক বাহিনী যদি তার সামরিক সক্ষমতা বৃদ্ধি করে, সামরিক কৌশলে চীনের মতো রাষ্ট্রের সঙ্গে তার সহযোগিতা বৃদ্ধি করে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র এটি ভালোভাবে দেখবে না। এবং সরাসরি সাংবাদিকদেরকে তিনি প্রশ্ন করেছেন যে আপনাদের মনে হয় সরকারের এমন ঝুঁকি নেওয়া উচিত? এখন ব্রেন্ট ক্রিস্টেনসেন সরাসরি বাংলাদেশ সেনাবাহিনীকে ধমকে দিয়েছেন। তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এবং নিশ্চিতভাবেই মনে করা যায়, বুঝতে অসুবিধা হয় না, এই ঘাঘু কূটনীতিক সংবাদ মাধ্যমকে ডেকে যে সেনাবাহিনীকে ধমকে দেওয়ার বিষয়টি সিদ্ধান্ত নিয়েছেন এবং সুনির্দিষ্টভাবে বলেছেন, তার কারণ হচ্ছে তারা দেখছেন যে ঘরের দরজা আটকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে ওয়াশিংটনে নিয়ে কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে যা বলা হচ্ছে সেটা তাদের একরকমের বলা যায় কানে প্রবেশ করছে না। কারণ এটা যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার, তারা যথাসাধ্য তাদের ব্যক্তিগত এবং তাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখতে পারে সেই গোষ্ঠীটিকে একরকমের খুশি করে যেতে চাইছে। তাই ব্রেন্ট ক্রিস্টেনসেন সাংবাদিকদের সামনে সরাসরি বলেছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদার সামরিক শিক্ষায় সহায়তা দিতে শুধুমাত্র 15 লক্ষ মার্কিন ডলার যুক্তরাষ্ট্র প্রতি বছর খরচ করে। কাজেই যুক্তরাষ্ট্র প্রত্যাশা করে বাংলাদেশের সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী তারা যেখানে যা সামরিক কেনাকাটা করবে এবং যা কৌশল তারা তৈরি করবে সেটা নিশ্চিতভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রকে নিশ্চিন্ত রাখবে। তার মানে যেটা আপনাদেরকে বহুবার বলেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নিরাপত্তা অঞ্চল তারা ভাগ করেছে ট্রাম্প প্রশাসন, সেখানে ইন্দো প্যাসিফিক, ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পড়েছে বাংলাদেশ, ভারত, এবং সেখানে তারা ভারতকে মানে এই ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের সবচেয়ে বড় মিত্র বলে মনে করে এবং চীনের থেকে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোকে দূরে রাখাকে তারা তাদের সবচেয়ে বড় নিরাপত্তা কৌশল হিসেবে মনে করে। এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় যখন মার্কিন যুক্তরাষ্ট্রকে রুষ্ট করে বাংলাদেশ মানে চীনের সঙ্গে সামরিক সহযোগিতা বৃদ্ধিতে একেবারে উদ্বেল হয়ে উঠেছে, তখন বারবার বাংলাদেশের অ্যানালিস্টরা, পর্যবেক্ষকরা, বিশ্লেষকরা বলছিলেন যে শান্তিরক্ষা কার্যক্রমে মানে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবস্থান কি থাকবে। জাতিসংঘের ওপর অত্যন্ত প্রভাবশালী বলেই তাতে মার্কিন যুক্তরাষ্ট্রের এমন প্রভাব রয়েছে যে সেনাবাহিনীর বা সশস্ত্র বাহিনীর উচিত হচ্ছে কিনা মার্কিন যুক্তরাষ্ট্রকে খেপিয়ে চীনের সঙ্গে বন্ধুত্ব করা। ব্রেন্ট ক্রিস্টেনসেন পরিষ্কার করে বলেছেন যে সামরিক বাহিনীর আধুনিকায়ন পরিকল্পনা ও সক্ষমতা উন্নয়নে আমরা তাদের সঙ্গে কাজ করছি, বিশেষ করে শান্তিরক্ষা কার্যক্রমে তারা কিভাবে আরো বিস্তৃত ভূমিকা রাখতে পারে, পাশাপাশি দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা চাহিদা পূরণে কিভাবে কার্যকর হতে পারে, এগুলো সবসময় আমরা বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে কাজ করে এসেছি। আমরা সামরিক সরঞ্জাম কেনার বিভিন্ন সম্ভাবনা নিয়েও সহায়তা করেছি। কোনটি বাংলাদেশি বাহিনীর জন্য সবচেয়ে উপযোগী হতে পারে তা খতিয়ে দেখছি। মানে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলছেন মার্কিন যুক্তরাষ্ট্র মনে করেন কোনটা বাংলাদেশের জন্য ভালো, কোনটা বাংলাদেশের শান্তিরক্ষা মিশনে যাওয়ার জন্য ভালো, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক করবে, সেটা
চীন নয়। সেখানে তিনি বলছেন যে বাংলাদেশের বাজেট বাস্তবতা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি নতুন সক্ষমতা আত্মস্থ করার সক্ষমতাও বিবেচনায় রাখা হচ্ছে। এবং তিনি বলেছেন যে এমনকি বাজেটের কথা বলে চীনের কাছে যাওয়ার উপায় নাই, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রই বাংলাদেশের মতো যেসব দেশের সশস্ত্র বাহিনীকে তারা এই মানে $15 লক্ষ শুধুমাত্র বছরে সামরিক প্রশিক্ষণ সহায়তায় দিয়ে থাকে, সেসব দেশগুলোর চাহিদা পূরণে যুক্তরাষ্ট্রের কাছে বিভিন্ন অপশন আছে এবং যুক্তরাষ্ট্রের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আছে, তারা প্রয়োজনে মিত্র দেশগুলোর কাছ থেকে কম মূল্যে সেসব সামরিক সহায়তা নিয়ে আসার ব্যবস্থাও করতে পারে। কিন্তু বাংলাদেশ সরকারের বা বাংলাদেশ সেনাবাহিনীর কিছুতেই উচিত হবে না এমন ঝুঁকি তৈরি করা যে ঝুঁকিতে মার্কিন যুক্তরাষ্ট্র রুষ্ট হয় আর চীন আরো কাছে আসতে পারে। এবং তিনি বলেছেন যুক্তরাষ্ট্রের কাছে যদি কোনো উপযুক্ত ব্যবস্থা না থাকে, সেক্ষেত্রেও আমরা মিত্রদের সঙ্গে চাহিদা পূরণে যথাযথ সহায়তা করব। কিন্তু বটম লাইন হচ্ছে, মানে এটা মুখে তিনি উচ্চারণ করে বলেন নাই, বটম লাইন হচ্ছে চীনের সঙ্গে আর কোনো কেনাকাটা নয়। অন্তর্বর্তী সরকার সামরিক বাহিনীর ভেতরে যে পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে, যেটা সামরিক বাহিনীর ভেতরে একরকম ছড়িয়ে পড়েছে, যেখানে প্রধান উপদেষ্টার দফতরের পিএসও প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুলকে চিফ অফ জেনারেল স্টাফ করা হচ্ছে বাংলাদেশ সামরিক বাহিনীর, এবং লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমানকে করা হচ্ছে প্রধান উপদেষ্টার প্রিন্সিপাল স্টাফ অফিসার। এবং সামরিক বাহিনীর ভেতরে এই খবর জোরদার যে পাকিস্তানের সঙ্গে তাদের একটা নিয়মিত কেনাকাটার সম্পর্ক, চীনের সঙ্গে ঘনিষ্ঠতায় ওয়াকারুজ্জামানের প্রভাব কমিয়ে সেনাবাহিনীর ভেতরে তাদেরকে ওই পদগুলোতে বসানোর একটা গুরুত্বপূর্ণ কারণ। এবং লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকেই পরবর্তী সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হবে। এই যে মার্কিন যুক্তরাষ্ট্রকে খেপিয়ে চীনের সঙ্গে অতিরিক্ত মাখামাখি, যার প্রতিক্রিয়ায় চীন আবার এখন বলেছে যে বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত চীনের সঙ্গে বন্ধুত্ব নষ্ট করতে বাংলাদেশকে যে পরামর্শ দিচ্ছেন সেটা দায়িত্বজ্ঞানহীন ও সম্পূর্ণ ভিত্তিহীন হচ্ছে। এই দুই পরাশক্তির একরকমের সরাসরি সামরিক লড়াইয়ে নিজেদেরকে ঠেলে দেওয়া সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বা সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীর জন্য কতটুকু যুক্তিসঙ্গত হচ্ছে, আর বাংলাদেশের সরকারের জন্যই বা সেটা কতটুকু যুক্তিসঙ্গত হচ্ছে, সেটা নিশ্চিতভাবেই প্রশ্ন সাপেক্ষ। তবে সম্ভবত এ কারণেই ব্রেন ক্রিস্টেনসন সহ পুরো মার্কিন প্রশাসন বাংলাদেশে দ্রুত একটা নির্বাচিত সরকার চায়, কারণ তারা বুঝতে পারছে অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায় থাকা আর সামরিক কেনাকাটার মাধ্যমে একটা বিশেষ গোষ্ঠীর বিভিন্ন সুবিধা পাওয়া ছাড়া আর কোনো কিছুতেই তেমন মনোযোগ নেই।